প্রিয় এইচএসসি 24 ব্যাচ, তোমরা অ্যাডমিশনের মাঝামাঝি সময় অবস্থান করছো। তো অ্যাডমিশন ইজ কাইন্ড অফ ম্যারাথন। এখানে অনেকের চান্স হয়েছে, অনেকের চান্স হয়নি, বাট পরীক্ষা শেষ হয়ে যায়নি, পরীক্ষা এখনও আছে। তাই তোমাদের দমটা ধরে রাখতে হবে এবং লাস্ট পর্যন্ত লড়ে যেতে হবে। তো বেশি কথা বাড়াবো না, আমাদের হচ্ছে যে এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমরা মেইনলি রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়টা, এই অধ্যায়টা হচ্ছে যে আমরা মোটা দাগে মোট 5টা টপিকের ভিতরে কভার করব। তো প্রথমে হচ্ছে যেটা তাপগতিবিদ্যার 0তম সূত্রের ওপর ভিত্তি করে তাপমাত্রা ও বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তারপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই সূত্রের 2টা পার্ট, একটা হচ্ছে জুলের সূত্র এবং একটা ক্লসিয়াসের সূত্র। আর তাপগতীয় প্রক্রিয়া বা চলকগুলো যেগুলো আছে, সমায়তন, সমচাপ, সমষ্ণ ও ঊর্ধ্বতাপীয়, এই 2টা আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। আর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে কি আমরা কার্নো ইঞ্জিন পাই, এবং কার্নো ইঞ্জিনের রিভার্স প্রক্রিয়া কি রেফ্রিজারেটর আছে, এবং আমরা সবশেষে তাপের প্রবাহ এবং এন্ট্রপি। তো আমরা শুরু করি তাহলে। আমরা প্রথমে দেখো তাপগতিবিদ্যার 0তম সূত্র। তাপগতিবিদ্যার 0তম সূত্র এটা কি, যে এখানে এ একটা বস্তু, বি একটা বস্তু, আর এখানে সি একটা বস্তু। এখানে অন্তরক দেওয়া আছে, অর্থাৎ এ এবং বি এর ভিতরে কি কোনো তাপের আদান প্রদান হবে না। কিন্তু এর সাথে সি বা বি এর সাথে কি সি এর তাপের আদান প্রদান হবে। তো এখানে এর সাথে যদি সি এর তাপীয় সাম্যাবস্থা তৈরি হয়, বা বি এর সাথে যদি সি এর তাপীয় সাম্যাবস্থা তৈরি হয়, তাহলে এ এবং বি তাদের দুজনের ডিরেক্ট কোনো কন্ডাক্ট নাই, বাট তারাও তাপীয় সাম্যাবস্থা লাভ করবে। এবং এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে থার্মোমিটার তৈরি করেছি। তাপগতিবিদ্যার 0তম সূত্রকে কাজে লাগিয়ে থার্মোমিটার তৈরি করা হয়েছে। থার্মোমিটারের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মনে রাখা উচিত, যে একটা থার্মোমিটার কিভাবে কাজ করে। থার্মোমিটারের মেইনলি 2টা জিনিস মনে রাখবা। একটা হচ্ছে উষ্ণতামিতি পদার্থ, আরেকটা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম। যেমন মনে করো একটি পারদ থার্মোমিটার, পারদ থার্মোমিটারে উষ্ণতামিতি পদার্থ কি পারদ, আর উষ্ণতামিতি ধর্ম কি, এই যে পারদ থার্মোমিটারে আমরা কিভাবে তাপমাত্রা পরিমাপ করি, পারদের উচ্চতাটা বেড়ে যায়, অর্থাৎ পারদের কি দৈর্ঘ্যের প্রসারণ হয়, এটা হচ্ছে তাহলে উষ্ণতামিতি ধর্ম। আর এমসিকিউ এর জন্য আরও কিছু ইম্পর্টেন্ট আছে, যেমন পানির ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দু মানে কি, যে তাপমাত্রা এবং চাপে পানি কি 3টা কন্ডিশন, কঠিন, তরল এবং বায়বীয়, 3টা কন্ডিশনই কি বিরাজ করে। তো এক্ষেত্রে টেম্পারেচারটা বেশি ইম্পর্টেন্ট, এবং এই যে প্রেশারটা দেওয়া আছে, তো প্রেশারটা অনেক সময় একক চেঞ্জ করা থাকে। এটা 0.458 সেন্টিমিটার মার্কারি, এইভাবেও দেওয়া থাকতে পারে। আর টেম্পারেচারটা এটা কোনো বইয়ে 273.15 কেলভিন দেওয়া থাকে। তো আশা করা যায় 2টা একসাথে দেওয়া থাকবে না, তো যদি দেওয়া থাকে তাহলে প্রথম কার্ডটাই দাগানো বেশি গ্রহণযোগ্য। আচ্ছা, এরপরে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক হতে পারে 2টা স্কেল, যেমন ফারেনহাইট, সেলসিয়াস, এগুলো তো আছেই, প্লাস হচ্ছে কি একটা ত্রুটিপূর্ণ স্কেল এবং একটা ভালো স্কেল, এই 2টার ভিতরেও আমরা সম্পর্ক তৈরি করতে পারি। তো এটা মেনলি একটা সূত্রের ভিত্তিতেই হয়। তো সেটা কি, টি মাইনাস টি আইস, টি স্টিম মাইনাস টি আইস ইকুয়াল এক্স মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। এই রিলেশনটা এটা হতে পারে 2টা স্কেলের মধ্যে, হতে পারে একটি ত্রুটিপূর্ণ স্কেল এবং একটি ভালো স্কেল, যে কোনো 2টা স্কেলের ভিতরে আমরা সম্পর্ক তৈরি করতে পারবো।
আর এই কয়েকটা জিনিস আছে, যেমন কি ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পার্ট কখন দেয়, এই জিনিসগুলো তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সেন্টিগ্রেড কেলভিন স্কেল কখনোই সমান হবে না, হ্যাঁ এটা তো তোমরা জানো, এটা তোমরা সূত্রের সাহায্য প্রমাণ করতে পারবো আমরা। আবার হচ্ছে যে সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে একই পার্ট, -40°C আর -40°F। আর 1°C বৃদ্ধির সমান 1 কেলভিন বৃদ্ধি, ফারেনহাইট স্কেলে 1.8 ফারেনহাইট বৃদ্ধি। এটা চেঞ্জিংয়ের ক্ষেত্রে, এটা অনলি চেঞ্জিংয়ের ক্ষেত্রে। এখন আমরা হচ্ছে নেক্সট স্লাইডে কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। তো প্রথমে যে এমসিকিউটা, উঁচু পর্বতের উপর খোলা পাত্রে রান্না করা কঠিন হওয়ার কারণটা কি? আচ্ছা, উঁচু পর্বতের উপরে কি হয়? আচ্ছা, উঁচু পর্বতের উপরে বায়ুমণ্ডলের কি প্রেসারটা কমে যায়। এটা একটা পাহাড়, এই পয়েন্টে যে প্রেসার, এই পয়েন্টে তো সেম প্রেসার থাকে না, পাহাড়ের উপরে প্রেসারটা কমে যায়। এখন আমরা জানি কি প্রেসার আর টেম্পারেচার ভিতরে রিলেশনটা কি, সমানুপাতিক। তাহলে যদি প্রেসার কমে তাহলে কি টেম্পারেচারটা কি কমে যায়। তো টেম্পারেচার কমলে কি হয়? স্ফুটনাঙ্ক কি কমে যায়। তাহলে স্ফুটনাঙ্কের হ্রাস হয়। আচ্ছা, এরপর পানির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে কখন? যখন প্রেসারটা বেশি হবে তখন টেম্পারেচারটা বেশি হবে, মানে স্ফুটনাঙ্কটাও বৃদ্ধি পাবে। এটা কোন জায়গায় হয়? পাহাড়ের চূড়াতে হবে না, পাহাড়ের চূড়াতে স্ফুটনাঙ্ক হ্রাস পায়। তাহলে নিচু সমতল ভূমিতে, সমুদ্রের ধারে আমরা তো জানি না সমুদ্রের ধারেটা হচ্ছে কি উঁচু বা না নিচু, আর সব জায়গায় একই থাকবে, এটা তো ভুল। তাহলে নিচু সমতল ভূমিতে। আচ্ছা, 15°C তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইটের সমান? তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইটের ভিতরে সম্পর্ক। তো আমরা এটা যদি সূত্র দেখি তাহলে কি C/5 = F-32/9। আমার 15°C দেওয়া আছে, মানে এটা 3। তাহলে F-32, এটা 3, 3 × 27। তাহলে F = দুইটা যোগ করলে হয় 59 ফারেনহাইট। 59° ফারেনহাইট। ওকে। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক চাপে বরফের 1°C এবং বাষ্পে 98°C। উক্ত থার্মোমিটারে 40°C পাঠ দিলে প্রকৃত তাপমাত্রা কত? আমরা দুইটা স্কেলের ভিতরে যে সম্পর্কের যে ইকুয়েশনটা আছে সেটা থেকে এটা বের করতে পারবো। তাহলে আমাকে প্রকৃত তাপমাত্রা বের করতে হবে। আমি ধরে নিলাম আমার এই স্কেলটা হচ্ছে ভালো আর এই স্কেলটা কি রং। তাহলে আমি এখানে টিটা নির্ণয় করব। তা আমরা তো জানি সেলসিয়াস স্কেলে কত, আইস পয়েন্ট হচ্ছে 0 আর এখানে 100। বাট আমার যে স্কেলটা ভুল, আমার ভুল স্কেলে টেম্পারেচারটা হচ্ছে 40°, এবং এইখানের কি আইস পয়েন্ট হচ্ছে 1°, এবং স্টিম পয়েন্ট হচ্ছে 98 এবং -1। তাহলে T = 100 × 39/97। এটা ইকুয়াল এটা 390/10, মানে 39 এর কাছাকাছি, মানে 40 পার্ট সামথিং। আচ্ছা, এটা দেখিয়ে দিই একটু। আচ্ছা, এখানে আছে কত 97। তো এটা আমি যদি একটা দশমিক এইখানে দিই তাহলে এখান থেকে কি একটা আউট 0, তাহলে 10 × 390, 390কে কত 9.7, মানে 10-এর কাছাকাছি একটা যদি ভাগ করি তাহলে কত 39 পয়েন্ট সামথিং আছে, টেন্ডস টু 40। তো এইভাবে ভার্সিটির এমসিকিউগুলো এইভাবেই তোমরা হচ্ছে ক্যালকুলেশন করবা। তারপরে একটি রোদ থার্মোমিটারে রোদ 0°C তাপমাত্রায় 8 ওহম।
8 ওহম, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ওহম। থার্মোমিটারটি একটি চুল্লিতে স্থাপন করলে রোধ 32 ওহম হয়। চুল্লির তাপমাত্রা কত? তাহলে এটা হচ্ছে একটা রোধের থার্মোমিটার এবং সেলসিয়াস স্কেল সেম ওই প্রসেসেই। তাহলে এখানে আমরা কি করব? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 ওহম, মানে রোধের হচ্ছে যেটা আইস পয়েন্ট সেটা হচ্ছে 8 ওহম, স্টিম পয়েন্ট হচ্ছে 20 ওহম। আর আমার রোধের ইটা দেওয়া আছে, মানটা দেওয়া আছে, আমাকে সেলসিয়াসে মানটা নিয়ে আসতে হবে। তার মানে সেম টি ইকুয়াল 100 ইন্টু আমার হচ্ছে যে মানটা দেওয়া আছে কত? 32 ওহম। 32 ওহম, আইস পয়েন্ট হচ্ছে 8, স্টিম পয়েন্ট 20, 20 মাইনাস 8 12। তাহলে 100 ইন্টু 24/12 2 ইকুয়াল 200। এই যে 200 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপরে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কয়জন বিজ্ঞানী বিবৃত করেছেন? 2 জন বিজ্ঞানী। প্রথমে আমরা জুলের বিবৃতিটি দেখি। জুলের বিবৃতি হচ্ছে যে যখন কাজ সম্পূর্ণভাবে তাপে বা তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয় তখন কাজ ও তাপ পরস্পর কি সমানুপাতিক হয়, অর্থাৎ W সমানুপাতিক কিউ। সমানুপাতিক চিহ্ন উঠালে কি? ধ্রুবক। এটা কি? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এটার এককটা কত? এটার এককটা হচ্ছে W/Q, জুল পার ক্যালোরি। এক ক্যালোরি সমান 4.2 জুল। এখন কাজকে তো সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায়। আর কাজগুলো কি ধরনের হতে পারে? পরন্ত বস্তুর ক্ষেত্রে mgh, গতিশীল বস্তুর ক্ষেত্রে হাফ mv²। আর তাপ কি ধরনের হতে পারে? তাপ হতে পারে যদি টেম্পারেচার চেঞ্জ হয় ms ডেল্টা থিটা, যদি অবস্থা চেঞ্জ হয় mlf or mlb। এরপরে ক্লসিয়াসের মতবাদ। ক্লসিয়াস বলছে কি? ক্লসিয়াস একটা নতুন জিনিস সম্পর্কে ধারণা দিয়েছে, সেটা হলো অভ্যন্তরীণ শক্তি। এটা আমরা ক্লসিয়াসের মতবাদ থেকে জানতে পেরেছি যে কোনো সিস্টেমে বা কোনো ব্যবস্থায় তাপ সরবরাহ করা হলে কি ব্যবস্থা কর্তৃক তাপ গৃহীত হয়, তখন তার কিয়দ অংশ মানে কিছু পরিমাণ অংশ কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করতে। তাহলে অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রা এটা কি কানেক্টেড, এটা মনে রাখো, করতে, এবং অবশিষ্ট অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যবহৃত হয়। অর্থাৎ আমি একটা সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করা হলে এটার কিছু পরিমাণ কি অভ্যন্তরীণ শক্তি ডিইউ এবং বাকি অংশ কি কাজ করে ডিডব্লিউ। এই অভ্যন্তরীণ শক্তিটা বস্তুর টেম্পারেচারকে কন্ট্রোল করে। তো একটা বস্তুর টেম্পারেচার ডিপেন্ড করে এই অভ্যন্তরীণ শক্তির ওপর। এখন এই যে আমরা দেখলাম ডিকিউ সরবরাহকৃত তাপ, ডিইউ অভ্যন্তরীণ শক্তি, ডিডব্লিউ কৃত কাজ, এগুলো কখন পজিটিভ হয় আর কখন নেগেটিভ হয়। ডিকিউ অর্থাৎ তাপের পরিমাণ, তাপ সরবরাহ করা হলে তাপ পজিটিভ, তাপ যদি গ্রহণ করা হয় তাপ নেগেটিভ। ডিইউ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে পজিটিভ, অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় তাহলে নেগেটিভ। ডিডব্লিউ কৃত কাজ, যদি সিস্টেম কর্তৃক কাজ সম্পাদন হয় তাহলে কৃত কাজের মান কি ধনাত্মক, এবং পরিপার্শ্ব যদি সিস্টেমের উপরে কাজ করে তখন কি কৃত কাজ হবে ঋণাত্মক। আর কয়েকটা আমরা এমসিকিউ দেখি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রকৃতপক্ষে কি? ভরবেগের নিত্যতা সূত্র, ভরের নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র, তাপমাত্রা নির্ধারণের সূত্র। এটা শক্তির নিত্যতা সূত্র। 1 কাপ গরম চায়ে একটি ঠান্ডা চামচ ডুবানো হলে কি ঘটে? এখানে কি ঘটনা ঘটে? তাহলে গরম চা
আর তোমার চামচটা হচ্ছে কি ঠান্ডা, তাহলে গরম চা থেকে কি চামচ কি তাপ শোষণ করবে? তাহলে চামচের ক্ষেত্রে কি হবে? চামচের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়, অবভিয়াসলি বৃদ্ধি পায়। আমরা বাকিগুলো দেখি। চামচের অন্তঃস্থ শক্তি একই থাকে না, একই থাকবে না। চায়ের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায় না, কারণ চা থেকে কি তাপ যাবে চামচে। চায়ের অন্তঃস্থ শক্তি একই থাকে না, চায়ের অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে, কারণ চামচ যদি গ্রহণ করে তাহলে চায়ের অন্তঃস্থ শক্তি কি হ্রাস পাবে। তারপরে তাপবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? এটা আমরা দেখলাম জুলের মতবাদ, যেটা তাপ ও কাজ। আচ্ছা, তারপরে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোন রাশির ওপর? এটা অবশ্যই তাপমাত্রার উপর। আচ্ছা, তাপগতীয় চলক। তাপগতীয় চলক বা তাপগতীয় প্রক্রিয়া, পরিবর্তন, এখানে পরিবর্তন। তো তাপগতীয় এগুলো হচ্ছে কি এক একটা প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া বা তাপগতীয় চলক বলা হয়ে থাকে, এবং এগুলা কি পরিবর্তনে ভূমিকা রাখে, বিভিন্ন চেঞ্জিংয়ে ভূমিকা রাখে, তাই এগুলো কি তাপগতীয় পরিবর্তন। কত প্রকার? 4 প্রকার। সমচাপীয় পরিবর্তন, চাপের মান স্থির, সম আয়তন, আয়তন স্থির, সমষ্ণ পরিবর্তন, তাপমাত্রা স্থির, এবং রুদ্ধতাপীয় পরিবর্তন, অর্থাৎ তাপের পরিমাণটা কি স্থির। এগুলোর ভিতরে আমাদের সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই দুটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কারণে একটা ছক দেওয়া আছে, এখানে দুইটি প্রক্রিয়ার মধ্যে কিছু পার্থক্য দেওয়া আছে। এগুলো এমসিকিউ এর জন্য একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখো। এখন এই প্রসেসগুলোতে কি ঘটনা ঘটে এগুলো আমরা একটু দেখব। আচ্ছা, এরপর এমসিকিউ। আচ্ছা, এখানেই আমরা দেখি। আচ্ছা, প্রথমে সমচাপীয়। সমচাপীয় পরিবর্তনে কি হয়? চাপের পরিমাণ কি একই থাকে। আচ্ছা, আমরা জানি কি ডিডব্লিউ ইকুয়াল পি ডি ভি, কৃতকাজ। তাহলে আমাদের যেটা ক্লসিয়াসের সূত্রটা ছিল ডিইউ প্লাস কি ডিডব্লিউ, তাহলে এখানে ডিইউ প্লাস কি পি ডি ভি। এটা গেল আমাদের সমচাপীয় পরিবর্তনের ক্ষেত্রে। সম আয়তন পরিবর্তনের ক্ষেত্রে কি হয়? সম আয়তন মানে কি? আয়তন তো চেঞ্জ হবে না, আয়তন চেঞ্জ না হলে কি ডিভি ইকুয়াল 0 হয়ে যাবে। ডিভি ইকুয়াল 0 মানে কি ডিডব্লিউ ইকুয়াল কি 0, ইটস মিন ডিকিউ ইকুয়াল ডিইউ, অর্থাৎ যে পরিমাণ তাপ সরবরাহ করা হবে তার পুরোটাই অন্তঃস্থ শক্তি হিসাবে জমা হবে। এরপরে সমষ্ণ পরিবর্তন। সমষ্ণ পরিবর্তন মানে কি? টেম্পারেচার কোনো চেঞ্জিং আসবে না, 0। তাপমাত্রার সাথে কে সম্পর্কিত? অভ্যন্তরীণ শক্তি। তার মানে কি টেম্পারেচারটার পরিবর্তন যদি 0 হয় তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কি 0, তাহলে ডিকিউ ইকুয়াল ডিডব্লিউ, অর্থাৎ সরবরাহকৃত তাপশক্তি পুরোটাই কাজে রূপান্তরিত হবে। 4 নম্বর প্রসেসটা হচ্ছে রুদ্ধতাপীয়, অর্থাৎ ডিকিউ ইকুয়াল 0। তখন কি ঘটনা ঘটবে? ডিইউ ইকুয়াল মাইনাস ডিডব্লিউ। এখন এইখানে একটা কথা আছে, রুদ্ধতাপীয় প্রসারণ এবং রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে ডিডব্লিউ এর মান কি হয়? একটা সিস্টেমকে প্রসারিত করলে কৃতকাজ অলওয়েজ পজিটিভ হয়, আর একটা সিস্টেমকে যদি সংকুচিত করা হয় কৃতকাজ নেগেটিভ হয়। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি সিস্টেমের প্রসারণ হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় বা হচ্ছে যে কৃতকাজ কি ঋণাত্মক হয়। আর যদি সিস্টেমকে সংকুচিত করা হয় তখন কি কৃতকাজ হয় কি ঋণাত্মক। যদি ঋণাত্মক হয় তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় বা কৃতকাজ কি ধনাত্মক হয়। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে অন্তঃস্থ শক্তি হ্রাস পায়, রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়। আর আমরা এই ছক দুইটা একটু খেয়াল করব, এখানে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে। যেমন ধরো সমষ্ণ প্রক্রিয়া কি চাপের পরিবর্তনটা কি ধীরে ধীরে, আর রুদ্ধতাপীয় এটা কি দ্রুত। আর
সমষ্ণ প্রক্রিয়ায় এটা তাপ, সিস্টেমটা কি, তাপ সুপরিবাহী হতে হবে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কুপরিবাহী হতে হবে। কুপরিবাহী হওয়া লাগবে কারণ কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কোনো তাপের সরবরাহ ঘটতে দেওয়া যাবে না, তো ওই কারণে আমরা কুপরিবাহী পাত্র ইউজ করব। আর সমষ্ণ প্রক্রিয়া কি, বয়েলের সূত্রটা মেনে চলে। বয়েলের সূত্র মেনে চলে কি, তাপ আর এটা আমরা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র মানে কি, চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, এটা মেনে চলে। বাট রুদ্ধতাপীয় কিন্তু এটা মেনে চলে না। তাহলে রুদ্ধতাপীয়র ক্ষেত্রে কি হয়? রুদ্ধতাপীয়র ক্ষেত্রে যেটা হয়, এটা আমরা আরেকটা পেজে এখানে ওপেন করি। আর সমষ্ণ প্রক্রিয়ায় যেটা আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক, এটা ছিল কি, P1 V1 P2 V2। এটা কিসের জন্য? সমষ্ণের জন্য। এটা সমষ্ণ প্রক্রিয়া, যেহেতু সে কি বয়েলের সূত্র মেনে চলে। বাট রুদ্ধতাপীয় তো বয়েলের সূত্র মেনে চলে না। এইখানে কি হবে, P1 V1 গামা ইকুয়াল P2 V2 গামা। এটা গেল কিসের মধ্যে? চাপ এবং আয়তনের মধ্যে। সমষ্ণ প্রক্রিয়ায় তো তাপমাত্রা স্থির, এই কারণে তাপমাত্রা নিয়ে কোনো সম্পর্ক নাই। বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো তাপমাত্রার প্রভাব আছে। তাহলে তাপমাত্রার ক্ষেত্রে সম্পর্কগুলো কি হয়? তাপমাত্রা এবং আয়তনের ক্ষেত্রে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 গামা মাইনাস 1। এবং তাপমাত্রা ও চাপের মধ্যে সম্পর্ক T1 P1 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল T2 P2 1 মাইনাস গামা বাই গামা। এগুলো হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা দেখলাম চাপ এবং আয়তন, তাপমাত্রা এবং আয়তন, এবং তাপমাত্রা ও চাপের মধ্যে সম্পর্ক। এগুলো থেকে ম্যাথ তোমাদের আসবে না, বাট ইকুয়েশনগুলো দেখে রাখলে যদি ইকুয়েশনগুলো এমসিকিউতে আসে তখন এটা সুবিধা হবে। এখানে গামাটা কি, গামাটা হচ্ছে কি, গামা ইকুয়াল আমরা জানি কি সিপি বাই সিভি। স্থির চাপে মোলার ধ্রুবক আর স্থির আয়তনের ক্ষেত্রে মোলার আপেক্ষিক ধ্রুবক, এই দুটার রেসিও হচ্ছে কি গামা। আমরা আরেকটা জিনিস মনে রাখবো, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সিপি এবং সিপির ডিফারেন্সটা হচ্ছে কি আর মোলার ধ্রুবক। তো এরপরে আমরা প্র্যাকটিসে যাই। রুদ্ধতাপীয় প্রসারণে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কি হয়? আচ্ছা, রুদ্ধতাপীয় প্রসারণে আমরা প্রসারণের ক্ষেত্রে দেখলাম রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কি হয়, ডিডাব্লিউ পজিটিভ হয়। আর রুদ্ধতাপীয়র ক্ষেত্রে কি হয়, ডিইউ ইকুয়াল মাইনাস ডিডাব্লিউ। পজিটিভ হলে কি হয়, নেগেটিভই আসে মানটা, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কি হবে, রুদ্ধতাপীয় প্রসারণের গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কি হবে, কমবে। আচ্ছা, কোন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় লেখ বেশি খাড়া? আচ্ছা, রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ অপেক্ষা কি গামা গুণ খাড়া। আর এই গামার মানটা কি, গ্যাসের পরমাণুর উপরে ডিপেন্ড করে, এক পরমাণু, দ্বিপরমাণু, বহু পরমাণু। আচ্ছা, আমরা এখানে দেখব যে কোন ক্ষেত্রে গামার মান যত বেশি হবে তত কি লেখচিত্রটা বেশি খাড়া হবে। আচ্ছা, মিথেন কি, মিথেন হচ্ছে কি একটা বহু পরমাণু, এটা গামার মান কত 1.33। অক্সিজেন কি দ্বিপরমাণু 1.40। হিলিয়াম এক পরমাণু 1.67। কার্বন ডাইঅক্সাইড বহু পরমাণু 1.33। তাহলে গামার মানে এখানে সবচেয়ে বেশি, মানে এই লেখটা কি বেশি খাড়া হবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র দেখলাম, প্রথম সূত্র দেখলাম, তাপগতীয় প্রক্রিয়াগুলো দেখলাম। এবার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র 4 জন বিজ্ঞানী বিবৃতি করেছেন, কেলভিন করেছেন, ক্লসিয়াস করেছেন, প্ল্যাঙ্ক করেছেন এবং কি কার্নো করেছেন। বাট সবগুলা সূত্র লাস্টে যে কি একটা কথা মেনলি করে রিপ্রেজেন্ট করে, যে তাপগতিবিদ্যার কি দ্বিতীয় সূত্রের প্রধান ভিত্তি হলো কি কর্মদক্ষতা কখনো 100% হতে পারবে না। কর্মদক্ষতা কখনো 100% হতে পারবে না।
তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে কি কাজে লাগিয়ে আমরা তাপীয় ইঞ্জিন তৈরি করেছি, কার্নোর ইঞ্জিন, একটি আদর্শ ইঞ্জিন কার্নোর ইঞ্জিন। তো এই ইঞ্জিনটা কি, কয়েকটা জিনিস এইখানে ইম্পর্টেন্ট। প্রত্যাবর্তী প্রক্রিয়ায়, কি প্রক্রিয়ায়? প্রত্যাবর্তী প্রক্রিয়া। এই কারণে কার্নোর ইঞ্জিন কি একটি আদর্শ ইঞ্জিন। আর কার্যনির্বাহক বস্তু উচ্চ তাপমাত্রার, তাপ উৎস থেকে তাপ শোষণ করে দুটি প্রক্রিয়া ও চারটি ধাপ। দুটি প্রক্রিয়া কি? সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। চারটি ধাপ কি? সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন কাজ সম্পন্ন করে এবং অবশিষ্ট তাপ নিম্ন তাপমাত্রা তাপগ্রাহকে বর্জন করে। সেটাই কি, এটা হচ্ছে কি কার্নো ইঞ্জিনের মূলনীতি বা তাপীয় ইঞ্জিনের মূলনীতি। সবগুলো ইঞ্জিন এই সিস্টেমে ওয়ার্ক করে। তাহলে উচ্চ তাপমাত্রার তাপ উৎস থেকে আমরা ধরলাম T1, এটা হচ্ছে তাপ উৎস। এখান থেকে Q1 পরিমাণ তাপ শোষণ করলো, আর এটা হচ্ছে আমার তাপ গ্রাহক। এটা টেম্পারেচার হচ্ছে T2। এখানে অবভিয়াসলি কি T1 গ্রেটার দেন T2। Q1 পরিমাণ তাপ শোষণ করলো এবং Q2 পরিমাণ তাপ বর্জন করলো। যেহেতু এটা প্রত্যাগামী প্রক্রিয়া, তো তাপমাত্রা এবং তাপের সম্পর্কটা কি একই হবে, Q1 গ্রেটার দেন Q2। আর প্রত্যাগামী প্রক্রিয়া আমরা কি জানি, Q1 বাই Q2 ইকুয়াল T1 বাই T2। এটা আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে প্রত্যাগামী প্রক্রিয়া। আর কতটুকু কাজ করলো? তাপ গ্রহণ করলো Q1 পরিমাণ, বর্জন করলো Q2 পরিমাণ, W পরিমাণ কাজ করলো। তাহলে ইঞ্জিনের দক্ষতা কত? ইঞ্জিনের দক্ষতা এটা সমান কি কৃত কাজ W বাই গৃহীত তাপ Q1 ইন্টু 100%। আবার আমরা এটাকে কি হিসাবে লিখতে পারি? W কে ভাঙলে এটা অ্যাকচুয়ালি 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100। যেহেতু এটা প্রত্যাগামী ইঞ্জিন, 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100। এটা গেল কার্নোর ইঞ্জিনের ক্ষেত্রে। আচ্ছা, আমরা এখন দেখব রেফ্রিজারেটরের ক্ষেত্রে। রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি হয়? রেফ্রিজারেটর নিম্ন তাপমাত্রা তাপ উৎস থেকে কি তাপ গ্রহণ করে। ধরলাম আমরা Q1 পরিমাণ তাপ গ্রহণ করলো রেফ্রিজারেটর, এবং এই তাপটাকে কি ধরে রাখতে কিছু কাজ করা লাগে। আচ্ছা, উচ্চ তাপমাত্রার আধারে তাপ বর্জন করে, অর্থাৎ ওইখানে বর্জন করে Q2 পরিমাণ ধরলাম যে, আচ্ছা এখানে দেখি যে বর্জন করে Q2 পরিমাণ তাপ। এখন বর্জন করছে কি বেশি তাপ, কারণ উচ্চ তাপমাত্রা তাপ আধারে বর্জন করছে, নিম্ন তাপমাত্রার উৎস থেকে কি গ্রহণ করছে, উচ্চ তাপমাত্রা আধারে বর্জন করছে। তাহলে কৃত কাজ অর্থাৎ কম্প্রেসার যে কাজটা করেছে ওই কাজটার মান কতটুকু? W ইকুয়াল Q2 মাইনাস Q1, এই পরিমাণ কি কাজ করেছে কম্প্রেসার। এখন ইটার মাধ্যমে আমরা একটা তাপীয় ইঞ্জিনের দক্ষতা পরিমাপ করেছি। রেফ্রিজারেটরের ক্ষেত্রে কার্যকৃত সহগের মাধ্যমে আমরা একটা রেফ্রিজারেটরের দক্ষতা পরিমাপ করি। তো রেফ্রিজারেটরের দক্ষতা বা কার্যকৃত সহগ কে ইকুয়াল কি গৃহীত তাপ আর কৃত কাজের যে রেশিও। তাহলে গৃহীত তাপ Q1 পরিমাণ এবং কৃত কাজ কি W, বা Q1 বাই কি Q2 মাইনাস Q1। এই কে এর মানটা কি? কে এর মানটা হচ্ছে অলওয়েজ 1-এর থেকে বড় হবে। আচ্ছা, আমরা হচ্ছে বেসিক দেখলাম, আমরা এবার একটু এমসিকিউ প্র্যাকটিস করি। আচ্ছা, যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয়
তাপ বর্জিত না হয়, তবে ইঞ্জিনের দক্ষতা কত হবে? তাপ বর্জন করে না মানে পুরোটাই কাজ করে, তার মানে দক্ষতা 100%। এটা এমনিতে বোঝা যাচ্ছে, আমরা দাগিয়ে দিলাম 100%। বাট এটা কিভাবে হয়? এটা ইকুয়াল কি 1 মাইনাস এই জায়গায় কি বর্জিত তাপ, এটা কত 0, আর গৃহীত তাপ কত? গৃহীত তাপ দেওয়া নাই, বাট ধরলাম Q1। এটা পুরোটাই কি, তাহলে এটা 0 1 ইন্টু 100, তাহলে 100%। পরের কোশ্চেন, একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা 227 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত কেলভিন হয়? এটা 500 কেলভিন। তাপগ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। ইঞ্জিনের দক্ষতা কত? ইঞ্জিনের দক্ষতা কত? এটা ইকুয়াল 1 মাইনাস 300 বাই 500 ইন্টু 100, 1 minus 3 by 5, it's been 2 by 5 into 100, 40%, তাহলে 40%। এরপরে একটি কার্নো ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রা তাপ উৎস থেকে 1250 জুল, এটা Q1, এটা T1 তাপ গ্রহণ করে এবং তাপগ্রাহকে 700 জুল তাপ বর্জন করে, এটা Q2। তাপগ্রাহকের তাপমাত্রা কত? T2টা কত? হোয়াট ইজ T2? কার্নো ইঞ্জিন কি? একটি প্রত্যাগামী ইঞ্জিন বা আদর্শ ইঞ্জিন। এখন আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি জানি? T2 বাই T1, Q2 বাই Q1, তাহলে T2 ইকুয়াল T1 এর মানটা কত? 500 ইন্টু Q2 এর মানটা হচ্ছে 700 আর Q1 হচ্ছে 1250। আচ্ছা, এটা কাটা 5 দিয়ে যদি করি, আচ্ছা 25 দিয়ে করলে 5 আর 25 দিয়ে করলে এই পুরোটা হয় কত? 20, তাহলে আচ্ছা 25 5 হ্যাঁ 20, 500 ছিল, 20 আবার 5 4 4 7 28, 280 কেলভিন, 280 কেলভিন। আচ্ছা, এরপরের কোশ্চেন, একটি কার্নো ইঞ্জিনের উৎসে তাপমাত্রা কত? 500 কেলভিন, উৎসের তাপমাত্রা T1, উৎস থেকে 1000 জুল তাপ গ্রহণ করে, এটা কত? Q1 গৃহীত তাপ। এরপরে দুইটি সিঙ্কে, কয়টি সিঙ্কে? দুইটি সিঙ্কে, সিঙ্কে মানে কি? গ্রাহকে, একটাতে 200 জুল আরেকটাতে 50 জুল তাপ বর্জন করে, তাহলে ইঞ্জিনটির কর্মদক্ষতা কত? আচ্ছা, আমার গৃহীত তাপ আছে, বর্জিত তাপ আছে, আমার টেম্পারেচারের কোনো দরকারই নেই, তাহলে বর্জিত তাপের পরিমাণটা কত? দুইটা সিঙ্কে 250 জুল, মোট 250 জুল, তাহলে আমাদের এটার কি হবে? 1 মাইনাস 250 বাই 1000 ইন্টু কি 100, 1 মাইনাস এটা কত? 1/4 ইন্টু 100, 1 মাইনাস 1/4 3/4 ইন্টু 100, 75%, 75%। আচ্ছা, এরপরে নিচের কোশ্চেনটা, আচ্ছা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হতে পাওয়া যায় কি? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে শক্তি সংরক্ষণশীলতা, জড়তার ধারণা, দশা পার্থক্য, এন্ট্রপি ধারণা। আচ্ছা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি বলে? কর্মদক্ষতা 100% হতে পারে না, মানে কি? তাপের অপচয় হয়। আচ্ছা, তাপের অপচয় মানে কি? তাপীয় বিশৃঙ্খলা, ইটস মিন এন্ট্রপি।
আচ্ছা, আরও কিছু কোয়েশ্চেন আছে, আমরা এগুলো প্র্যাকটিস করি। কার্নো ইঞ্জিন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো এটা আমরা পুরোটাই করি। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে কি 127 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কর্মরত একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা কি? আচ্ছা, আমার তাপ উৎস তাপগ্রাহক তো বলার দরকার নেই, আমি তো টেম্পারেচার দেখেই বুঝে যাই, তাই না, যে এটা T2 নিম্ন তাপমাত্রা আর এটা T1 উচ্চ তাপমাত্রা। তাহলে এটা কত? 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন, এটা 127 মানে কত? 400 কেলভিন। আচ্ছা, আর এটার ক্ষেত্রে যে কর্মদক্ষতার মান কত হবে? 1 মাইনাস 300 বাই 400, 1 মাইনাস 3 বাই 4, 1 minus 3 by 4 is mean 1 by 4, 125%. 25%. আচ্ছা, এবার এখানে একটি ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া আছে 80%। গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 127 ডিগ্রি সেলসিয়াস মানে 400 কেলভিন হলে উৎসের তাপমাত্রা কত? T1টা কত? আমার T2 দেওয়া আছে। তাহলে 80% 1 মাইনাস T1 বের করতে হবে, T2 দেওয়া আছে 400, T1 এখানে কি 100। তাহলে এই পাশে চলে আসলে, আচ্ছা আমরা যদি একবারেই লিখি 400 বাই T1 ইকুয়াল 1 মাইনাস 80 বাই 100। তাহলে 1 মাইনাস 80 বাই 100, এটা হয়ে যাবে কত? 20 বাই 100। তাহলে T1 ইকুয়াল হয়ে যাবে কত? 400 ইন্টু 100 বাই 20, তাহলে 5, 2000 কেলভিন। 2000 কেলভিন। আচ্ছা, এবার রেফ্রিজারেটর নিয়ে একটা কোশ্চেন আসছে। একটি রেফ্রিজারেটরের কর্ম সম্পাদন সহগ 2, কে এর মান 2, এটি শীতল তাপধার হতে প্রতি চক্রে 250 জুল তাপ গ্রহণ করে। শীতল অর্থাৎ নিম্ন তাপমাত্রার যে তাপাধার থেকে গৃহীত তাপ Q1। রেফ্রিজারেটরটি প্রতি চক্রে কি পরিমাণ তাপ উষ্ণ তাপাধারে বর্জন করে? Q2টা কত? আচ্ছা, আমরা জানি কি ছিল না, Q1 বাই W, তাহলে আমাকে W বের করতে হবে। W বের করতে হলে Q1 বাই K, তাহলে এটার মান কত হবে? K এর মান 2, Q1 এর মান 250, তাহলে W এর মান 125 জুল। তাহলে 125 জুল কম্প্রেসার কর্তৃক কাজ, আর আমি গ্রহণ করেছিলাম কত? 250, সবগুলো একসাথে বর্জন করলে 375 জুল। 375 জুল। আচ্ছা, এরপরে এটা আমাদের হচ্ছে লাস্ট টপিক। লাস্ট টপিকে আমরা দুইটা জিনিস একসাথে ক্লিয়ার করব, তাপের প্রবাহ এবং এন্ট্রপি। তো তাপের প্রবাহ, আমরা জানি তাপের প্রবাহ কি হয়? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার সিস্টেমে বা বস্তুতে তাপ অলওয়েজ কি ফ্লো করে। তো কোনো বস্তু বা সিস্টেমে তাপের প্রবাহ দুইভাবে সংগঠিত হয়। একটা হচ্ছে অবস্থার পরিবর্তনের মাধ্যমে। অবস্থার পরিবর্তনের মাধ্যমে মানে কি? বরফ থেকে পানি, পানি থেকে কি বাষ্প, এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন থাকবে না। অর্থাৎ এখানে মনে করো বরফ আছে, এটা হচ্ছে বরফ, এটা 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে কি 0 ডিগ্রি সেলসিয়াসের পানি আসবে। তাহলে এখানে তাপের প্রবাহ কি পরিমাণ আসবে? ডিকিউ ইকুয়াল MLF। এম হচ্ছে বরফের ভর, আর LF এর মান কত আমরা জানি? 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। যদি পানি থেকে বাষ্প হয় সেক্ষেত্রে ডিকিউ ইকুয়াল MLV পানির ভর, আর LV এর মান 2.268 ইন্টু 10⁶ জুল পার কেজি। এটা হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ততা, আর এটা হলো বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততা।
আচ্ছা, এগুলো গেল অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে। এবার অবস্থানের পরিবর্তন না, পানি থেকে পানি, বরফ থেকে বরফ, বাষ্প থেকে বাষ্প, জাস্ট টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাবে। টেম্পারেচার চেঞ্জের ক্ষেত্রে কী হয়ে যাবে, ডিকিউ ইকুয়াল এম এস ডেল্টা থিটা বা এম এস, অনেকে ডেলটি ইউজ করে বা ডিটি ইউজ করে, যেটা ইচ্ছা সেটা। আচ্ছা, এম পানি, বরফ, বাষ্পের ভর বা অন্য কিছুরও ভর হতে পারে, আর এস পানির আপেক্ষিক তাপ, আর এটা টেম্পারেচারের পরিবর্তন। এসের ক্ষেত্রে মনে রাখবা এটা যখন এস ওয়াটার পানির জন্য, তখন এটার মান কত, 4200। এটা যখন বরফের জন্য, এটার মান 2100। এস স্টিমের জন্য 2000। এগুলা কি, এগুলো অলওয়েজ হচ্ছে কি জুল পার কেজি পার কেলভিন, একক, এককগুলো মনে রাখবা। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এন্ট্রপিতে যাব, বাট এন্ট্রপিতে যাওয়ার আগে আমাদের এই দুইটা প্রক্রিয়া সম্পর্কে একটু দেখো। দুইটা প্রক্রিয়া কি, প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া যেটা প্রত্যাবর্তন হয়, অর্থাৎ কি উভমুখী প্রক্রিয়া, যাবে আবার কি রিভার্স করবে। বাট এটা কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা একমুখী প্রক্রিয়া। তো প্রত্যাবর্তী প্রক্রিয়া কি, এটা ধীর একটা প্রক্রিয়া, বাট অপ্রত্যাবর্তী এটা দ্রুত। এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়, অর্থাৎ কি এটা বাইরের কি কাজে এখানে কি সংযুক্ত হয়, অর্থাৎ এটা নিজে নিজে এটা কাজ করতে পারে না, মানে নিজে নিজে আবার ফিরে আসতে পারে না, এটা এক্সটার্নাল একটা কাজ করা লাগে। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি, এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যেহেতু এটা রিভার্স করে না। যেমন স্প্রিং দ্বারা কৃত কাজ, বরফ ও পানির পরস্পর রূপান্তর। বরফ থেকে পানি গেল মানে কি, তাপ শোষণ করলো, আবার পানি থেকে কি বরফ আসলে যে পরিমাণ তাপ তখন শোষণ করেছিল সেই পরিমাণ তাপ কি বর্জন করে আবার বরফের রূপান্তর হয়। আর যেমন ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, এই কাজটা কি, তুমি এ পয়েন্ট থেকে বি এ গেলা, এখানে ঘর্ষণ কাজ করেছে, আবার বি থেকে এতে আসলে এখানেও ঘর্ষণ কাজ করেছে, তো কি কাজ বেড়েই গেল। তো এটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কোন প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, প্রত্যাবর্তী প্রক্রিয়া, এইখানে এন্ট্রপি স্থির থাকে বা এন্ট্রপির পরিবর্তন শূন্য ধরা হয়। এটা ইম্পর্টেন্ট যে এই যে এন্ট্রপি, এন্ট্রপি মানে কি তাপীয় বিশৃঙ্খলা। এন্ট্রপি বস্তুর এমন একটি ধর্ম যা রুদ্ধতাপীয় প্রক্রিয়া স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া স্থির থাকে কেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তো কি ডিকিউ ইকুয়াল তো 0, তাপের গ্রহণও হয় না, তাপের বর্জনও হয় না, তাহলে এন্ট্রপির পরিবর্তন হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এন্ট্রপির পরিবর্তন দুইভাবে সংঘটিত হয়, তাপের প্রবাহ দুইভাবে সংঘটিত হয়, এন্ট্রপির পরিবর্তনও দুইভাবে সংঘটিত হয়। সেম অবস্থার পরিবর্তনের মাধ্যমে আর তাপমাত্রার পরিবর্তনের মাধ্যমে। অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমরা তো ডিকিউ দেখেছি, তাপের প্রবাহের ক্ষেত্রে যেটা হয় ডিকিউ কি MLF হয় বা MLV। তাহলে এন্ট্রপি, এন্ট্রপি কি তাপের পরিবর্তনের হার ডিকিউ বাই টি, একক কি হবে জুল পার কেলভিন, জুল পার কেলভিন, এটা হচ্ছে এন্ট্রপির একক। আর তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে ডিএস ইকুয়াল MS লন T2 বাই T1। এটা ফাইনাল টেম্পারেচার, এটা ইনিশিয়াল টেম্পারেচার। যে বস্তুর এন্ট্রপি নির্ণয় করছি সেই বস্তুর ভর এবং কি তার আপেক্ষিক তাপ। তো এই এন্ট্রপি পার্টটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা হচ্ছে কিছু এমসিকিউগুলো দেখি, প্র্যাকটিস করি। আচ্ছা, প্রথমে এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে কত তাপের প্রয়োজন, এটা তাপের প্রবাহ থেকে এসছে। আচ্ছা, এখানে কি তাপমাত্রার পরিবর্তন হয়েছে, না তাপমাত্রার পরিবর্তন হয়নি, এখানে কি অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে বরফ থেকে জাস্ট পানিতে রূপান্তর হয়েছে, তাহলে বরফ থেকে পানি ডিকিউ MLF। ওকে, তো এম এর মান 1 কেজি, তাহলে 336 ইন্টু 10⁵ জুল পার কেজি, তাহলে 3.36 ইন্টু 10⁵। আচ্ছা, এই যেখানে 33.6 আর 10⁴ দিয়েছে, তাহলে এটা। আচ্ছা, প্রত্যাগামী প্রক্রিয়ায় যে কোনো ব্যবস্থার এন্ট্রপি কি, প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি কি স্থির থাকে। এটার কারণ কি, যে পরিমাণ তাপ
গ্রহণ হয়, আবার ওই পরিমাণ তাপ বর্জন করে কি আবার আগের প্রসেসে ব্যাক করা যায়। এনট্রপি কমে এরকম উদাহরণ কোনটি? আচ্ছা, এনট্রপি কমে, এনট্রপি বাড়ে কিসের জন্য? বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে এনট্রপি কমে কাঠ পোড়ালে তাপ উৎপন্ন হচ্ছে, বরফকে পানিতে পরিণত করলে বরফ তাপ শোষণ করছে। রেফ্রিজারেটর ভিতরে বাতাসে এই ক্ষেত্রে তাপ শোষিত হয়। পানিতে লবণ গুলালে, এই পানিতে লবণ গুলালে এক্ষেত্রে পানি তাপ শোষিত হতে পারে আবার তাপ বর্জিত হতে পারে, এটা তো ক্লিয়ার না। বাট রেফ্রিজারেটরে কি অলওয়েজ তাপ শোষিত হয়। আর বরফকে পানিতে পরিণত করলে কি হয়? বরফ থেকে কি পানির টেম্পারেচার তো কি বাড়ছে, তাপের পরিমাণ কি বাড়ছে। আচ্ছা, মহাবিশ্বে এনট্রপি ধ্রুবক, শূন্য, কমছে নাকি বাড়ছে? বাড়ছে, অলওয়েজ বাড়ছে। এই যে মেরুর বরফ বলছে। তারপরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন। তাহলে এখানে কি হয়েছে? অবস্থার পরিবর্তন হয়েছে জাস্ট। আচ্ছা, এটা করে দেওয়াই আছে এইখানে তো। আচ্ছা, এই যে এটা এম, পানির ভর 2 কেজি, আর এইখানে তো কি যেহেতু কি তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, জাস্ট অবস্থার পরিবর্তন, ওই ফর্মুলা ইউজ হয়েছে। টি এর পরিমাণ কত? এই যে 100 ডিগ্রি সেলসিয়াস, 373 কেলভিন। আচ্ছা, এটা ক্যালকুলেশনটা দেখো, তো এখান থেকে আমি দেখিয়ে দিই জাস্ট। আচ্ছা, এখানে 10 টু দি পাওয়ার 4 আছে, 10 টু দি পাওয়ার 4 প্রত্যেকটা ক্ষেত্রেই আছে প্রায়, হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে আছে। দেন তাহলে তোমার ক্যালকুলেশন জাস্ট এখানে নিয়ে করতে হবে। আচ্ছা, 2 ইন্টু 226, 226কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 452, 452 373 দ্বারা ভাগ করলে হয় 1 পয়েন্ট সামথিং আছে, বাট 1 পয়েন্ট কত আসে? আচ্ছা, এগুলো বাদ, এগুলো বুঝা যাচ্ছে যেগুলো আসবে না, এই দুটার ভিতরে একটা হবে। 452 373, মানে 373কে যদি 1 করি তাহলে প্রায় 400, তাহলে 452, ওইদিকে 52 আর এদিকে আবার থাকে 27, 52 আর 27 হয় 79। তাহলে আবার 79কে যদি আমি 373 দ্বারা ভাগ করি, 79কে 73 দ্বারা 373 দ্বারা ভাগ করলে, আচ্ছা আচ্ছা এটা 1.21 এরকম সামথিংই আসবে। আচ্ছা, এরপর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ পানিকে একই তাপমাত্রায় বাষ্পে পরিণত করলে এনট্রপির পরিবর্তন এত। এনট্রপির পরিবর্তনটা দেওয়া আছে, ডিএস এর মানটা দেওয়া আছে। পানির পরিমাণ কত? আচ্ছা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি কি ডিএস ইকুয়াল কি ডিকিউ বাই টি, আর ডিকিউ ইকুয়াল কি, এখানে যেহেতু বাষ্প এমএল বি আর ডিএস ইন্টু টি। তাহলে এখানে আমাকে এম এর মানটা বের করতে হবে, আর ডিএস এর মানটা দেওয়া আছে কত? এনট্রপির পরিবর্তন 1.21 10 টু দি পাওয়ার 4, 1.21, এই যে এখানকার মানটাই দেওয়া আছে 1.21 ইন্টু 10 টু দি পাওয়ার 4, আর টিটা কত হবে? 373 হবে। আর এটা তো কত? 2.268 ইন্টু 10 টু দি পাওয়ার 6। আচ্ছা, এখানে 8 ইউজ করানো হয় না সাধারণত। আচ্ছা থাক, 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাহলে এম সমান কত আসবে? আচ্ছা, উপরের ম্যাথ থেকে দেখলে আমরা বুঝে যাচ্ছি এটা 2 কেজি আসবে। এই ক্ষেত্রেও অ্যান্সারটা কি 2 কেজি আসবে। আচ্ছা, এগুলো হচ্ছে 2009, 10, 2012, 13 এই টাইমে মেবি রাজশাহী ইউনিভার্সিটি ক্যালকুলেটার হচ্ছে করতো, 100 MS ক্যালকুলেটার করতো, তো ওই কারণে এই ধরনের কোশ্চেন আসতো। বাট এখন এই ধরনের কোশ্চেন আসার কথা না, তারপরে যদি আসে তাহলে ট্রাই করবা, দেখো কাছাকাছি যেমন হচ্ছে অ্যান্সার বের করা যায়। বাট তখন এত কাছাকাছি মানগুলো দেওয়া থাকবে না, 1.1, 1.3 এরকম কমপ্লিকেটেড মান থাকবে না। তারপরে যদি থাকে তার মানে বুঝতে হবে এখানে ইচ্ছা করে এই মানগুলো দেওয়া হয়েছে। আর আচ্ছা, আজকে এই পর্যন্তই ছিল।